প্রিয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের সামনে টেস্ট পরীক্ষা রয়েছে, সেই জন্য আজকে তোমাদের উদ্দেশ্য নিয়ে এই ভিডিও বানানো। আজকে আমরা দেখব এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় যেটা রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের শিক্ষার সুযোগ, সেই চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন বিষয়গুলো যদি আমরা মনোযোগ দিয়ে পড়তে পারি, তাহলে আমাদের টেস্ট হোক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক, সেখানে আমাদের কোনো সমস্যাই থাকবে না। সেই রকমভাবেই আমি তোমাদের সামনে বিষয়টি উপস্থাপন করছি, যেটি কিছু বিষয় এর মধ্যে এমসিকিউ এসএকিউ যেগুলো রয়েছে, যেগুলো তোমরা তোমাদের মধ্যে থেকে সেই বিষয়গুলো বুঝতে পারবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে সেই ধরনের প্রশ্ন তোমাদের সামনে আসবে, যার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারো। এই ভিডিওতে তোমরা আরও অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যেগুলি তোমাদের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের টেস্ট পেপার বা এমসিকিউ বা কোশ্চেন ব্যাংক যখন তোমরা ফলো করবে, তার এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তরও তোমরা এখান থেকে করতে পারবে। এক কথায় আমি তোমাদের বলতে পারি যে ভিডিওটি যদি তোমরা ঠিকঠাকভাবে যদি দেখো, যদি একটু মনোযোগ সহকারে একটু সচেতনভাবে, তাহলে এই অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে এমন কোনো প্রশ্ন নেই যা তোমরা এই ভিডিও থেকে পাবে না। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি চ্যানেলে প্রথম হোক, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। প্রথম যে অংশটি আমাদেরকে জানতে হবে বা যে বিষয়টি আমাদেরকে জানতে হবে, সেটি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, RTE অ্যাক্ট 2009, রাইট অফ টু এডুকেশন অ্যাক্ট 2009। এটি তাহলে এখান থেকে আমাদেরকে জেনে নিতে হবে RTE ফুল ফর্ম কি, রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটি কত সালে হয়েছিল, 2009 সালে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিষয়টি মাথার মধ্যে রাখার চেষ্টা করবে। 2009 সালের 27শে আগস্ট রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, যেটা RTE বলা হয়েছে, ভারতীয় সংসদে পাশ হয়। 2010 সালের 16ই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হয় এবং 2010 সালের 1 এপ্রিল থেকে এই আইন বলবৎ হয়। এটি ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটি ঐতিহাসিক পদক্ষেপ। দেখো, এবার এই যে আইন তৈরি হয়ে গেছে, RTE অ্যাক্ট আইন তৈরি হয়েছে, সেই আইনটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা বা সেই আইন ঠিকঠাকভাবে বলবৎ হচ্ছে কিনা, সব স্টেট সমস্ত জায়গাতে সেই আইন মানা হচ্ছে কিনা, তাকে তদারকি করার জন্য কেন্দ্রীয়ভাবে তদারকি বা সেই দেখভাল করবে কারা, NCPCR, আর রাজ্যে তদারকি করবে SCPCR। এই দুটি বিষয় তোমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে। এই বিষয়গুলো নতুন নতুন ধরনের, তোমরা যদি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপিত হয়, তাহলে কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো মনের মধ্যে রাখতে হবে। এবার যে বিষয়টি আমাদের জানতে হবে যে NCPR এবং SCPR এদের মধ্যে ফুল ফর্ম কি, সেটা আমরা এবার একটু দেখে নিতে হবে। দেখো, NCPCR ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, আর SC হলে স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। তাহলে একটা মনে রাখলে অপরটি মনে রাখা খুবই সহজ। কারণ কি, শুধু N মানে ন্যাশনাল আর S মানে স্টেট, আর বাকি যা আছে সবই একই থাকবে। স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। তাহলে এই বিষয়টা তোমরা একটু ঠিকঠাকভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এরপরে যে বিষয়টি আমাদেরকে জানতে হবে একটু ভালোভাবে, সেটি হচ্ছে গিয়ে শিক্ষায় সমসুযোগ, ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটি, বা শিক্ষায় সমসুযোগ কি। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমরা দেখবে, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, যাবতীয় যা কিছু বিষয়ে সালের প্রশ্ন ঘেটে দেখবে, এই প্রশ্নটি কিন্তু প্রায় রয়েছে। এটা আমাদেরকে আগে জানতে হবে যে শিক্ষায় সমসুযোগ কি। দেখো, সমসুযোগ বলতে কি না, একটা বিষয় এখানে একটু উদাহরণ, একটু ভূমিকা দেওয়া আছে, তোমরা এই বিষয়টা একটু দেখে নিতে পারো। কিন্তু বিষয় যেটা আমরা জানবো এইটুকু অংশ, সমসুযোগ বলতে কি, শিক্ষায় সমসুযোগের ধারণা বলতে বোঝায় ধর্ম, বর্ণ, জাতি, সামাজিক মর্যাদা, আর্থিক সঙ্গতি, স্ত্রী পুরুষ অথবা অঞ্চল নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের নিজস্ব প্রবণতা, ক্ষমতা অনুসারে আত্মবিকাশের সুযোগ সৃষ্টি করা এবং বিকাশের পথে কোনো বাধাকে প্রশ্রয় না দেওয়া ও রাষ্ট্রের সাধ্য অনুসারে সকলের প্রয়োজন মতো সর্বোত্তম সুযোগ দেওয়ার জন্য ব্যয় করা। তাহলে দেখো, এই বিষয়টি এত সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরলাম আমি, কিন্তু আমি তোমাদেরকে বলবো পরীক্ষায় যখন তোমরা লিখবে, শুধু এটুকুই লেখো যে শিক্ষায় সমসুযোগের ধারণা বলতে আমরা কি বুঝি। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে, এটুকুই তোমরা লিখবে যে শিক্ষায় সমসুযোগের ধারণা বলতে বোঝায় ধর্ম, বর্ণ, জাতি, সামাজিক মর্যাদা, আর্থিক সঙ্গতি, স্ত্রী পুরুষ অথবা অঞ্চল নির্বিশেষে সকল নাগরিক কি সমান সুযোগ সুবিধা পাবে। এইটুকু লিখলেই হবে। অর্থাৎ শিক্ষায় সমসুযোগ, এক কথায় আমরা কি বলবো, ধর্ম, বর্ণ, জাতি, সামাজিক মর্যাদা, আর্থিক সঙ্গতি, স্ত্রী পুরুষ অথবা অঞ্চল নির্বিশেষে সকল নাগরিক শিক্ষায় সমান অধিকার পাবে বা সমান সুযোগ পাবে। এটাকে শিক্ষায় সমসুযোগ বলা হয়। তাহলে বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো,
আমি একটু পরিষ্কার করে তোমাদের সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। দেখ বলছে কি না, নামকরণটা আমরা যদি একটু বুঝে নিই তাহলে কিন্তু আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। শিক্ষায় সম সুযোগ, তাহলে সম মানে কি? সমান সুযোগ, তার মানে শিক্ষায় সমান সুযোগ পাবে কারা কারা? না কি বলছে, ধর্ম, বর্ণ, জাতি, সামাজিক মর্যাদা, আর্থিক সঙ্গতি, স্ত্রী, পুরুষ অথবা অঞ্চল নির্বিশেষে সবাই শিক্ষায় সমসুযোগ বা সমান সুযোগ পাবে। এটাকেই শিক্ষায় সমসুযোগ বলে। দেখ কত সহজ। শিক্ষায় সমসুযোগের ধারণা বলতে জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক মর্যাদা, আর্থিক সঙ্গতি, স্ত্রী, পুরুষ, অঞ্চল নির্বিশেষে সবাই শিক্ষায় সমান সুযোগ পাবে। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো, এই যে সমান সুযোগ বন্টন করা হয় বা দেওয়া হয় দুটো পদ্ধতিতে, একটা আছে ন্যায় বা ইকুইটি, আর সাম্য বা ইকুয়ালিটি। ন্যায় মানে কি না, যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া হবে, আর সাম্য মানে সবাইকে সমানভাবে দেওয়া হবে। যেমন ধরো আজকে সাপোজ তোমাদেরকে যদি আমরা বলি, ধরো স্কুলে কোনো কিছু বিষয়ে সবাইকে পুরস্কৃত করা হবে, যে ধনী দরিদ্র নির্বিশেষে সব ছাত্রকেই প্রতিটি ছাত্র, ক্লাসের 10 জন রয়েছে, 10 জনকে 100 টাকা করে দেওয়া হবে। তাহলে এটা সমানভাবে বন্টন করে দেওয়া। এবার তাহলে এটাকে আমরা কি বলছি? সাম্য, অর্থাৎ সকলের মধ্যে সমানভাবে আমরা ভাগ করে দিয়েছি। এবার যদি অন্য একটা পথ নেওয়া হলো, ওই 1000 টাকাকে আমরা কি করলাম, যে 10 জন ছাত্রের মধ্যে দেখা গেল হয়তো 3 জনেরই প্রয়োজন রয়েছে, তারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বা দুর্বল, তাদেরকেই দেওয়া উচিত, বাকিদের দেওয়া উচিত নয়, বা না দিলেও চলবে। তখন কি করা হলো না, যার যতটুকু প্রয়োজন, প্রথম ধরো যে 3 জন বা 4 জনকে আমরা নিলাম যারা আর্থিক দিক থেকে তাদের সঙ্গতিহীন বা তাদের খরচ দারিদ্রতা রয়েছে, তাদেরকে আমরা কি করলাম, কিছু টাকা অর্থাৎ 1 2 3 এইরকমভাবে তাদেরকে সাজিয়ে আমরা তাদের হাতে অর্থ তুলে দিলাম। এই যে বিষয়টি, এটাকে বলা হচ্ছে কি ন্যায়। দেখো এখানে ছবির মাধ্যমে বিষয়টি পরিষ্কার রয়েছে, তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো ইকুয়ালিটি মানে কি না, সবাইয়ের জন্য এই টুলটা দেখো সমান উচ্চতায় রয়েছে, কিন্তু ফলে কি হয়েছে, যে লম্বা সে খুব ভালোভাবে খেলা দেখতে পাচ্ছে, তার থেকে আরেকটু যে বেটে সে দেখতে পাচ্ছে, কিন্তু যে একেবারে বেটে সে কিন্তু দেখতে পাচ্ছে না। আর ইকুয়ালিটি মানে যার যতটা দরকার তাকে ততটা দেওয়া হচ্ছে, এই ব্যক্তির কোনো দরকার নেই সেই জন্য একে দেওয়াই হচ্ছে না কিছু। এর একটা টুল হলেই কাজ মিটে যাবে, সেই জন্য একটা টুল রয়েছে, এর দুটো টুল রাখবে বা চৌকি রাখবে, সেই জন্য দুটো চেয়ার বা টুলের ব্যবস্থা করা হয়েছে। তাহলে দেখো এখানে সমানভাবে ভাগ করা হয়েছে, সেই জন্য কোনো শ্রেণী পাচ্ছে, কোনো শ্রেণী ঠিকঠাকভাবে সে সুযোগ পাচ্ছে না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সমানভাবে বন্টন করা হয়নি, যার যতটা প্রয়োজন তাকে ততটা দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ কি না, কোনো কোনো জায়গাতে যে সমস্ত পিছিয়ে পড়া অঞ্চল রয়েছে সেখানে আমরা আর্থিক দিক থেকে বেশি সাহায্য করি, আর যে সমস্ত অঞ্চল আর্থিক দিক থেকে উন্নত রয়েছে তাদেরকে কিন্তু আমরা সেভাবে সাহায্য করি না। ফলস্বরূপ কী হয়, একটা পিছিয়ে পড়া সমাজকে বা পিছিয়ে পড়া শ্রেণীকে আমরা উপরে তুলে নিয়ে আসতে বা সমাজের মধ্যে সাম্য তৈরি করতে সহযোগিতা করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব ভারতীয় সংবিধানে কি কি ধারা রয়েছে, সেই বিষয়টা এবার আমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখো বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষার সমতা, এই ধারাগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে করতে হবে, কারণ এই ধারাগুলোর উপরে ভিত্তি করে তোমাদের পরীক্ষাতে এমসিকিউ এসিকিউ প্রশ্ন আসবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মর্যাদা সমসুযোগের উপর সমতার উপর জোর দেয়। ভারতীয় সংবিধানের শিক্ষায় সমতা বিধান সম্পর্কিত নানান ধারাগুলো নিচে উল্লেখ করা হলো। 14 নম্বর ধারায় কী বলা হয়েছে, আইনের চোখে সকলের সমান, আইনে সকলেই সমানভাবে সুরক্ষা পাবে, শিক্ষার ক্ষেত্রেও সকলের সমান অধিকার থাকবে। তাহলে 14 নম্বর ধারায় কী বলা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। 15 নম্বর ধারায় কী বলেছে, রাষ্ট্র শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান বা তাদের যে কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য আচরণ করবে না। এতে আরও বলা হয়েছে রাজ্য মহিলা, শিশু, এসসি, এসটি, ওবিসির অগ্রগতির জন্য বিশেষ ব্যবস্থা করবে। তাহলে কী বলেছে, 15 নম্বর ধারাতে বলা হয়েছে যে কোনো কিছুর ভিত্তিতে কোনো নাগরিক প্রতি বৈষম্য আচরণ রাষ্ট্র করতে পারবে না। দেখো 16 নম্বর ধারায় কী বলা হয়েছে, সরকারি চাকরি বা নিয়োগ সংক্রান্ত ব্যাপারে নাগরিকদের প্রত্যেক সমান অধিকার থাকবে, রাষ্ট্র কোনো বৈষম্য করবে না। তাহলে দেখো এই দিয়েও কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্নটাই আসে যে চাকরি বা নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রত্যেক নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে, এটি সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে, তাহলে এটি কত হবে, 16 নম্বর ধারায় বলা হয়েছে। 17 নম্বর ধারায় কী বলছে, শিক্ষালয়ে অস্পৃশ্যতার কোনো স্থান থাকবে না, সমাজের সকল শ্রেণীর মানুষের যে কোনো বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অধিকার থাকবে, শিক্ষালয়ে সমাজের দুর্বল শ্রেণীর মানুষের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। তাহলে এটি কিন্তু তোমরা খুব খুব ভালো করে মনে রাখবে, কারণ এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে 17 নম্বর ধারায় কী বলা হয়েছে, শিক্ষালয়ে কোনো অস্পৃশ্যতার স্থান থাকবে না,
সমাজের সকল শ্রেণীর মানুষ সমান অধিকার রয়েছে যে কোনো বিদ্যালয়ে যে কোনো স্কুলে পড়ার। তো সেই জন্যে এই বিষয়টি তোমরা মাথায় রাখবে যে শিক্ষালয়ে অস্পৃশ্যতার কোনো স্থান থাকবে না। এটি সংবিধানের কত নম্বর ধারা? 17 নম্বর ধারা। এবার দেখো 27 নম্বর ধারায় কি বলা হয়েছে। 27 নম্বর ধারায় বলা হয়েছে যে যে কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় গোষ্ঠীর রক্ষণাবেক্ষণ বা উন্নতির জন্য কোনো ব্যক্তিকে কর দান দেওয়া বাধ্যতামূলক করা যাবে না। অর্থাৎ কি কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো ধর্মীয় গোষ্ঠী হতে পারে, তাদেরকে কর দেওয়ার জন্য বাধ্যতামূলক করা যাবে না। এটা সংবিধানের 27 নম্বর ধারা বলা হয়েছে। 28 নম্বর বলছে সরকারি অর্থে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করতে পারবে না। তার মানে কি না, বিদ্যালয়ে বা স্কুল কলেজে বা সরকারি অনুদানে এরকম ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। এটা কত বলা হয়েছে? 28 নম্বর ধারাতে বলা হয়েছে সংবিধানে। আর খুব গুরুত্বপূর্ণ একটি ধারা, যেটা আমাদের পরীক্ষাতে প্রায় এই প্রশ্নটা আসে, 45 নম্বর ধারা কি বলা হয়েছে না, সংবিধানে কার্যকরী হওয়া 10 বছরের মধ্যে 6 থেকে 14 বছর পর্যন্ত সকল শ্রেণীমেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। তাহলে দেখো একটি বিষয় আমি তোমাদের একেবারে জিস্ট, মানে যেগুলো আমাদেরকে পরীক্ষায় করতে হবে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই ধারাগুলোই কিন্তু আমি তুলে ধরলাম। ভালো করে মনে করে এই সমস্ত বিষয়গুলোকে তোমরা খাতায় তুলে নিতে পারো, তাহলে তোমাদের কি হবে, প্রস্তুতি আরও ভালো হবে। এরপরে আমরা কি দেখব না, লঘু সম্প্রদায়ভুক্ত তফসিলি জাতি, তফসিলি উপজাতি শ্রেণীর শিক্ষা, এডুকেশন ফর মাইনরিটি, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, এদের জন্য সংবিধানের ধারায় কী বলা হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো সংবিধানের 29 নম্বর ধারায় কী বলা হয়েছে না, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থে বলা হয়েছে ভারতীয় সীমানাভুক্ত সকল নাগরিক নিজ নিজ ভাষা, লিপি, সংস্কৃতি ইত্যাদি সংরক্ষিত করতে পারবে। আর কি বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত বা রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষালয়ে প্রবেশের অধিকার কাউকে জাতি, ধর্ম, ভাষা প্রভৃতি কারণে বর্জিত হবে, করা যাবে না। অর্থাৎ কি না, আমরা যারা ভারতে বসবাস করি আমাদের একটাই ধর্ম, সেটা মানবতার ধর্ম। সেখানে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণের ভিত্তিতে কোনো মানুষকে কোনো শিক্ষালয়ে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ঢোকাতে বা প্রবেশে নিষেধ করা যাবে না। এটা আমাদের সংবিধান কিন্তু আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। সেই জন্য আমরা যতই নিজেদের মধ্যে জাতিগত নিয়ে ভেদাভেদ গড়ে তুলি না কেন, সংবিধান কিন্তু আমাদের মনুষ্যত্বের কিন্তু শিক্ষা দেয়। সংবিধান কিন্তু আমাদেরকে মানবিকতার ধারণা আমাদের মনের মধ্যে তৈরি করতে সাহায্য করে। সেই জন্যই তো সবসময় আমি তোমাদেরকে বলি, জাতি, ধর্ম, বর্ণ এগুলো সবসময় আজকের দিনে দাঁড়িয়ে এগুলো সব ন্যারেটিভ মাইন্ড, এগুলো আমাদেরকে উন্মুক্ত হবে। মানব ধর্মই সবথেকে বড় ধর্ম। আমরা একে অপরের ভাই, বন্ধু, একে অপরের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো সেই জন্য এটা কিন্তু আমাদের সাংবিধানিক ক্ষেত্রেও কিন্তু এই কথাটা বলা হয়েছে। ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটা বার্তা দিলাম যে মনের মধ্যে কোনো ভেদাভেদ রাখবে না, চলো আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি। এরপরে 29 নম্বর ধারা আমরা পড়লাম। এবার আমরা বাকি যে ধারাগুলো বলা হয়েছে সেটা আমরা দেখব। দেখো 31 নম্বর ধারাতে কি বলা হয়েছে। 31 নম্বর ধারায় বলা হয়েছে যে ধর্ম বা ভাষাভিত্তিক সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষেরা তাদের নিজ নিজ পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারবে আর পরিচালনা করতে পারবে। তাহলে কি বলা হচ্ছে, যে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যে সমস্ত মানুষ তারা নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে আর সেটাকে পরিচালনাও করতে পারবে। এটা কত নম্বর ধারা বলেছে? 31 নম্বর ধারা। 46 নম্বর ধারা খুব গুরুত্বপূর্ণ একটি ধারা। পরীক্ষাতে তোমরা এই ধারা থেকে প্রশ্ন আসে, তোমরা টেস্ট পেপার, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ঘেটে দেখবে, এই ধারা থেকে প্রশ্ন পেয়ে যাবে। রাষ্ট্র বিশেষ যত্নপূর্বক দুর্বল শ্রেণীভুক্ত মানুষের বিশেষত তফসিলি জাতি, উপজাতিভুক্ত মানুষের উন্নতিতে সাহায্য করবে, তাদের সামাজিক অবিচার এবং সমস্ত প্রকার শোষণ থেকে তাদেরকে রক্ষা করবে। তাহলে তফসিলি জাতি আর উপজাতি সেই সমস্ত মানুষের উন্নতির জন্য কোন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা বলা হয়েছে? 46 নম্বর ধারা। এবার 30 নম্বর ধারাতে কি বলা হয়েছে, বলছে ধর্ম, ভাষা যাই হোক না কেন সকল শ্রেণীর সংখ্যালঘু সম্প্রদায় মানুষ তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা করার অধিকার পাবে। এবং সঙ্গে যুক্ত করা হয়েছে যে ধর্ম, ভাষা যাই হোক না কেন সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি অনুদান দ্বারা কোনো বৈষম্যমূলক রাষ্ট্র আচরণ করতে পারবে না। অর্থাৎ কি দেখলাম আমরা, যে অনুদান, সরকারি যে সমস্ত অনুদান, সেই অনুদানের ক্ষেত্রে কোনো রকম বৈষম্য থাকবে না। সমস্ত ধরনের যা যা অনুদান রয়েছে সবাইয়ের সমান অধিকার রয়েছে সেই অনুদান পাওয়ার। এটা আমাদের সংবিধান কত নম্বর ধারায় বলছে? 30 নম্বর ধারায়। এরপরে আমাদের আর দুটো ধারা আছে খুব গুরুত্বপূর্ণ, 350-এর এ আর 350-এর বি। দেখো 350-এর এ ধারায় বলা হয়েছে ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত শিশুরা যাতে প্রাথমিক স্তরে মাতৃভাষায় পঠন পাঠন করতে পারে সেই জন্য প্রত্যেক রাজ্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে প্রয়াসী হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ কি না, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, ভাষাভিত্তিক সম্প্রদায়ভুক্ত যারা শিশু, আমাদের সন্তান, আমাদের ভাই বোনেরা ছোট ছোট,
তারা যাতে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে পড়তে পারে সে বিষয়টার উপর রাজ্য কিন্তু প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করবে। খুব গুরুত্বপূর্ণ একটি ধারা 350-এর এ। 350-এর বিতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি ভাষা নিরপেক্ষ সংখ্যালঘুদের জন্য একজন বিশেষ আধিকারিক নিয়োগ করতে পারবেন। অর্থাৎ কি বলা হয়েছে, যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে আরও শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার জন্য, তাদের জীবনযাত্রার মান উন্নতির জন্য রাষ্ট্রপতি কি করতে পারেন, একজন বিশেষ আধিকারিক নিয়োগ করবেন হয়েছে। এরপরে আমাদের কি বলা হয়েছে সবশেষে, যে ভারতীয় যে সংবিধান জাতীয় শিক্ষানীতি 1986-তে কী বলা হয়েছে, বলছে জাতীয় সংবিধানকে সামনে রেখে কেন্দ্র সরকার কর্তৃক 21শে এপ্রিল যে জাতীয় শিক্ষানীতি 1986 প্রকাশিত হয় তাতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের প্রতি উদাসীনতা দূর করার পরামর্শ দিয়েছেন। 88তম সংবিধান সংশোধনী আইন 21A ধারা বলে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি জায়গাতে আমরা এসে পৌঁছে গেলাম। তাহলে কি বলা হয়েছে, 88তম সংবিধান সংশোধন করা হয়েছে আইন। কত নম্বর ধারা, 21-এর এ কি বলা হয়েছে, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পর্যায়ভুক্ত করা হয়েছে। আর কি 1985 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি যে সংবিধান প্রকাশিত হয় সেই সংবিধান আমাদের অস্থায়ী মানব জীবনের রক্ষা কবচ। অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম যে এই সংবিধান কিন্তু আমাদের সমস্ত কিছু ক্ষেত্রে নিরাপত্তা দিয়ে থাকে। এই সংবিধান কিন্তু আমাদের সমস্ত কিছু দিক থেকে আমাদেরকে রক্ষা করে। দুর্বলের প্রতি যে অত্যাচার সেই ক্ষেত্রেও কিন্তু দুর্বলকে সাহায্য করে থাকে সংবিধান। তো এই যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, পুরো 4র্থ অধ্যায় আমি তোমাদের সামনে একটা ভিডিওতে তুলে ধরেছি। তোমরা খুব মনোযোগ সহকারে এটি পড়ো, বিষয়টি বোঝার চেষ্টা করো। যেখানে সমস্যা থাকবে আমাকে তোমরা বলতে পারো, আমি তার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমরা একেবারে নিশ্চিত থাকতে পারো। বিভিন্ন কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ঘেটে দেখো, তোমাদের কিন্তু প্রশ্ন এখান থেকে তোমরা পাবে। আমি যেভাবে ছক তোমাদের সামনে তুলে ধরেছি আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি আশা করি দেখেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে আমার আরও ভালো লাগবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।